আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ, এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। বিস্কুট, কেক, আচার, জুস সহ প্রক্রিয়াজাত অনেক ভোগ্যপণ্যে নতুন করে ভ্যাট যুক্ত হচ্ছে আরও 10%, যা নিম্নআয়ের ভোক্তাদের দুর্ভোগ বাড়াবে, কমবে ক্রয় ক্ষমতাও। উদ্যোক্তারা বলছেন, চাহিদা না থাকলে উৎপাদনে আগ্রহ হারাবেন শিল্প মালিকরা। অর্থনীতি বিশ্লেষকরা অবশ্য বলছেন, রাজস্ব বাড়াতে গিয়ে শিল্প ক্ষতিগ্রস্ত হয় এমন সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত সরকারের। রিয়াজ সুমনের প্রতিবেদন। দুধ চিনি মেশানো গরম গরম 1 কাপ চা, সঙ্গে 5-10 টাকার প্যাকেটজাত বিস্কুট, টোস্ট কিংবা ড্রাই কেক পরিপূর্ণতা আনে চায়ের আড্ডায়। হরহামেশাই এমন দৃশ্যের দেখা মিলে গ্রামের টং দোকানে। কৃষক, শ্রমিক কিংবা নিম্ন আয়ের মানুষ 15-20 টাকায় সুযোগ পান সহজে ক্ষুধা নিবারণের। তবে এসব বিস্কুট, টোস্টের মতো খাদ্যপণ্যেও নজর সরকারের রাজস্ব বিভাগের। গেল 9 জানুয়ারি বিস্কুট, কেক, আচার, চাটনি, টমেটো সস, কেচাপ সহ প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের উপর 15% ভ্যাট ও সম্পূরক শুল্ক বসিয়েছে সরকার, যা আগে ছিল 5%। ভ্যাটের এই বাড়তি চাপ সরাসরি প্রভাব ফেলবে পণ্যের দামে। একটা চা আর একটা বিস্কুট খেলে আমাদের 15 টাকার মধ্যে হয়ে যায়, এখন শুনলাম যে দাম বাড়বে। সকালে আগে যেখানে আমার 50 টাকা লাগতো, এখন লাগবে 150 টাকা। নতুন এই শুল্ক ও ভ্যাট হার কার্যকর হলে 5 টাকার বিস্কুট হবে 7 টাকা, 10 টাকার বিস্কুট 13 টাকা, 20 টাকার জুস 25 টাকা, আর 25 টাকার জুসের দাম গিয়ে দাঁড়াবে 33 টাকায়। ফলে শ্রমজীবী নাস্তায় কিংবা বাচ্চার টিফিনে গুনতে হবে বাড়তি খরচ। এই যে টিফিন বিস্কিটটা আগে কিনতাম 8 টাকা, এখন তো 12 টাকা। বাচ্চা একটা চিপস কিনা দাও, একটা বিস্কুট কিনা দাও, আমরা কামাই করি 2 টাকা, আমরা 5 টাকা কেমনে খরচ করব? হঠাৎ করে ভ্যাটের এই বৃদ্ধি ব্যবসায়িক গতিশীলতায় ছন্দ পতন ঘটাবে বলে মনে করছেন উদ্যোক্তা ও বিশ্লেষকরা। এখানে যদি আমরা অযথা ট্যাক্সের বোঝা বাড়িয়ে দিই, তাহলে বোধহয় মানুষ কিন্তু এই দেশের সুন্দর সুন্দর পণ্য যেটা আমরা উপভোগ করতে পারি, এই পণ্য উপভোগ করবে না, এবং আম জনতার হাতের বাইরে নাগালে চলে যাবে হচ্ছে দেশের স্বল্প মূল্যের পণ্য সামগ্রীগুলো। আমাদের ইনফ্লেশন কিন্তু একটা উচ্চ মাত্রায় আছে, সেটাকে সিঙ্গেল ডিজিট আনার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। তার উপর আবার ভ্যাটের প্রকোপটা যদি হয় তাহলে সমস্যা তৈরি করবে। বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি, ঋণের উচ্চ সুদহার, ঋণপত্রের জটিলতা, ডলার সংকট সব মিলে চলমান অস্থিরতায় ভ্যাট বৃদ্ধি হলে অনেকেই ব্যবসা গুটিয়ে নিতে হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। ভ্যাট যখন গভর্নমেন্ট বাড়ায় তখন আমরা অবশ্যই আমাদের ওই পরিমাণ কস্ট আমরা মালের উপরে বাড়াতে হয়, প্রোডাক্টের উপরে কস্ট ইনক্লুড করতে হয়, করলে তখন কস্ট বাড়ে। কস্ট বাড়লে ভোক্তার ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, অনেকেরই পক্ষে এটা ক্রয় করা সম্ভব হয় না। ভারত, পাকিস্তান সহ পার্শ্ববর্তী দেশগুলোতে প্রক্রিয়াজাত খাদ্যের উপর এমন বাড়তি ভ্যাটের চাপ নেই বলেও দাবি ব্যবসায়ীদের। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, স্বল্প আয়ের এইসব মানুষের যেসব খাদ্যপণ্য, সেই খাদ্যপণ্যের উপর যে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে এনবিআর, তার যৌক্তিকতা কি সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের আসলে সম্ভাবনা এবং বর্তমানে যে খাদ্যের যে সরবরাহ ঘাটতির কারণে বাজারে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, সেই খাদ্য সরবরাহ, কৃষি উৎপাদন সবকিছু নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হচ্ছেন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান এবং আমাদের সাথে আছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি শুরুতেই যেতে চাই জনাব মোস্তাফিজুর রহমান, আপনার কাছে। আপনি যেহেতু কৃষির ব্যবসার সাথে জড়িত, কৃষি এর নানান পণ্য নিয়ে আপনি কাজ করেন, বর্তমানে আসলে বাংলাদেশের যে কৃষির অবস্থা, শুরুতে একটু জানতে চাই যে আমাদের যেই জনসংখ্যা এবং সেই জনসংখ্যার অনুপাতে আমাদের যে কৃষির উৎপাদন, সেখানে আপনি কোনো ঘাটতি দেখেন কিনা সেই জায়গাটাতে, আপনারা যেহেতু উৎপাদনের সাথে আছেন, এবং সেখানে আসলে কি চ্যালেঞ্জগুলো এই মুহূর্তে আপনারা ফেস করছেন? ধন্যবাদ। আমি একটু মিস করেছি নেটওয়ার্কের ত্রুটির কারণে, তবে যেটুকু আলোচনায় যেটুকু বুঝেছি যে আমাদের কৃষি উৎপাদনে এবং কৃষি প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে যদি নতুন করে ভ্যাট
বা ট্যাক্স বা যে কোনো বর্ধিত মূল্য সংযোজন করা হয়, এটা আমাদের কৃষি উৎপাদন ব্যবস্থায় কি প্রতিক্রিয়া হবে সেটাই হয়তো আপনার জানার বিষয়। তো দেখুন, আসলে অর্থনীতিতে আপনার মূল বিষয়টাই হলো অর্থনীতির প্রবৃদ্ধি। অর্থনীতির প্রবৃদ্ধি মানে হলো উৎপাদন বৃদ্ধি হওয়া, যেটা বিনিয়োগের মাধ্যমে হয়ে থাকে। আমাদের বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে অর্থনীতির যে অবস্থা হয়েছে, রাজনৈতিক যে অবস্থার প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের জন্য একটু আস্থার জায়গা আরো উন্নয়ন হওয়ার প্রয়োজন আছে। যে কারণে আপনি যদি পত্রপত্রিকায় সম্প্রতিকালের যদি রিপোর্ট দেখবেন, বিনিয়োগ যদি কম হয় তাহলে আপনার উৎপাদনও কম হবে, কর্মসংস্থান কম হবে, মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে। ফলে এটার কারণেই কিন্তু আপনার ইনফ্লেশন। আমাদের যেহেতু আমদানি নির্ভর অর্থনীতি, আমাদের প্রায় $100 বিলিয়ন পণ্য আমদানি করতে হয়। গরিব দেশের প্রধান যে লক্ষণ, তার মৌলিক জিনিসই আমদানি করতে হয়, কাঁচামাল আমদানি। বিনিয়োগ কম, আর একদিকে বাজারে জিনিসের মূল্য বৃদ্ধি পেয়েছে, ইনফ্লেশন হয়েছে, টাকার ক্রয় ক্ষমতা কমেছে। এখানে যদি আবার নতুন করে ভ্যাট সংযোজন করা হয়, ট্যাক্স সংযোজন করা হয়, সংকুচিত মুদ্রা অর্থনৈতিক ব্যবস্থাপনা চালু করা হয়, ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট বাড়ানো হয়, তাহলে সবকিছুই কিন্তু আপনার নেগেটিভের উপরে আরো নেগেটিভ, যেটা কিন্তু আপনার ইনফ্লেশনকে আরো মানে সাথেই সম্পর্ক। ফলে এই ইনফ্লেশন স্বল্প মেয়াদী ভাবে এটা কোনো কার্যকরী হবে না, এবং হয় নাই বলেই জিনিসের মূল্য বাড়ছে। এখন দেখুন, এটাকে যদি আপনি দীর্ঘমেয়াদী আনতে চান, তাহলে এখানে বিনিয়োগটাকে আনতে হবে। বিনিয়োগের পূর্ব শর্ত যে এখানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্লাস রাজনৈতিক যে আমাদের আছে, কিন্তু আস্থার জায়গাটা আমাদের নিয়ে আসতে হবে। এই সব মিলে আমি মনে করি যে কৃষিতে আমাদের যে কাজগুলো আমরা বিগত 55 বছরেও করতে পারি নাই, এখানে ব্যাপক শিল্পের জোয়ার সৃষ্টি করতে পারেনি। কৃষকের উৎপাদিত পণ্য একবার দাম পায়, আরেকবার পায় না। তার মানে কৃষকের উৎপাদিত পণ্য কোন শিল্পে মূল্য সংযোজন হওয়া দরকার, কৃষি প্রক্রিয়াজাত হওয়া দরকার। এর সাথে আমাদের সংশ্লিষ্ট শিল্পগুলো আমরা ঠিক করতে পারি নাই। সেটা আইনের কারণে হতে পারে, যে কারণেই হোক আমরা এটা পারি নাই গত 55 বছরে। আবার নতুন করে আমাদের এই পরিবর্তিত পরিস্থিতিতে এর উপরে ভ্যাট বা মূল্য সংযোজন যেটাই হোক না কেন অতিরিক্ত করলে এটা শিল্পায়নে আরো ব্যাহত হবে আমার মনে হয়। জি, অবশ্যই ধন্যবাদ। আমরা ডক্টর জাহাঙ্গীর আলম আপনার কাছে জানতে চাই যে এই যে পণ্যগুলো আপনি প্রতিবেদনে দেখছিলেন, বিস্কুট, জুস এবং যেই সব খাবারগুলো আসলে একেবারে আমাদের নিম্ন আয়ের মানুষজন আসলে ব্যবহার করে থাকে, সেই ধরনের খাদ্য এবং ফলমূল, আমরা জানি যে ফলমূলের উপর অনেক বেশি ভ্যাট এই মুহূর্তে আরোপ করা হয়েছে। এই ধরনের সিদ্ধান্ত আসলে সরকারের দিক থেকে আসার পেছনে শুধুমাত্র রাজস্ব আয় বাড়ানোর জন্য খাদ্যপণ্যের উপর এভাবে ভ্যাট বাড়ানো কি যৌক্তিক বলে আপনি মনে করেন? দেখুন, বর্তমান সরকারের সঙ্গে সাধারণ মানুষের সংশ্লিষ্টতা খুবই কম। তার কারণ সাধারণ মানুষের ভোটে যখন যারা নির্বাচিত হয়, তখন সাধারণ মানুষের কাছে দায়বদ্ধতা থাকে। তো এখন আমরা মনে করি যে সরকার যখন সাধারণ মানুষের উপর ট্যাক্স ভ্যাট বেশি করে আরোপ করে, তখন ধারণা করা যায় যে সাধারণ মানুষের পক্ষে তারা কাজ করছে না। সাধারণ মানুষের কাছ থেকে যত বেশি টাকা পয়সা আদায় করতে পারে, আদায় করে সরকারের কোষাগারে টাকা বাড়াতে পারে, এইটা চিন্তা করে। তা আমরা তো বলেছি যে অন্য কথা, আমরা বলি যে ভ্যাটের আওতা বাড়ান, কিন্তু ভ্যাটের যে পরিমাপে ভ্যাট আদায় করা হয় সেটা কমান, যাতে করে সাধারণ মানুষের উপরে চাপ কমে যায়। আমরা বলি যে যারা প্রত্যক্ষভাবে ট্যাক্স দেয় তাদের উপরে কর বাড়ান, তাতে করে সাধারণ মানুষের বেশি কষ্ট হবে না, যাদের প্রচুর টাকা আছে তারা বেশি করে। তো সরকার তো সেই পথে হাঁটছে বলে মনে হয়। আরেকটি বিষয় হলো যে একদিকে তারা পণ্যের একদিকে তারা যে সুদের হার বাড়িয়ে যাচ্ছে,
অপরদিকে টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে টাকা ধার দিচ্ছে। তো এইগুলো সবই কন্ট্রাডিক্টরি। আরেকটি বিষয় হলো যে আপনি যদি উৎপাদনে যদি উৎসাহিত করতে না পারেন তাহলে উৎপাদন কম হবে, কস্ট অফ প্রোডাকশন বাড়বে, এবং কস্ট অফ প্রোডাকশন যদি বাড়ে তাহলে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। এবং খাদ্যপণ্য নিয়ে যেহেতু কথা হচ্ছে, খাদ্য মূল্যস্ফীতি বাড়বে, এটাই আমরা দেখে আসছি। কাজে সরকার যে ইস্পিত লক্ষ্য যেটা, সেই লক্ষ্যের অর্জনের ক্ষেত্রে যে খুব কাজ করছে তা না। যখন যেখানে প্রয়োজন, যেখান থেকে কিছু টাকা নেওয়া যাবে সেই দিকে হাত দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা খুব বেশি নিচ্ছে না। এবং এই ক্ষেত্রে আমরা যে কিছু কিছু পণ্যের, যে চা খাচ্ছে মানুষ এবং বিস্কুট খাচ্ছে, টোস্ট খাচ্ছে, এইগুলোর উপরে ভ্যাটের পরিমাণ যদি বাড়ানো হয় তাহলে তারা তো খুব কষ্টের মধ্যে থাকে। যারা 2টা বিস্কুট খেত তারা হয়তো 1টা বিস্কুট খাবে, যারা 1টা বিস্কুট খেত তারা খাবেই। কাজে এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে এবং এই ভ্যাটের পরিমাণ বাড়ানো, এইটা থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে। এবং ডাইরেক্ট ট্যাক্স যেটা, সেটা যদি পরিমাণ বাড়ায় তাহলে ট্যাক্স আদায় বাড়বে এবং সাধারণ মানুষের পক্ষ থেকে কোনো আপত্তি হয়তো আসবে না। কাজে আমাদেরকে ধরে নিতে হবে যে আজকে যে ভুলটা করছে সরকার সামনে, সে ভুলটা শুধরে নেবে এবং এই যে ভ্যাট যে পরিমাণ বাড়ানো হচ্ছে, যেটা সাধারণ মানুষকে, সব ধরনের মানুষকে একইভাবে প্রভাবিত করে, একইভাবে এফেক্টেড করে, এই জায়গা থেকে সরকারকে বেরিয়ে আসবে। জি ডক্টর জাহাঙ্গীর, এই মুহূর্তে আসলে সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যেই পদক্ষেপগুলো নিচ্ছে সেটি কি সঠিক পথে আছে সরকার মনে হয়, নাকি আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্য কিছু করা যেতে পারে? দেখেন, সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যে নীতি সুদ হার বাড়িয়েছে এটাকে আমরা সমর্থন করেছি। পৃথিবীর সব দেশেই যখন মূল্যস্ফীতি বেড়ে যায় তখন নীতি সুদ হার বাড়ানো হয় এবং একটা সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করা হয়। তো এটা তো গত 6 মাস ধরে সরকার করছে, কিন্তু তার কোনো ইস্পিত লক্ষ্য তো আমরা দিচ্ছি, অর্জন তো হচ্ছে, লক্ষ্য অর্জন হচ্ছে। এখন শুধু এককভাবে মুদ্রানীতি দিয়ে যে এই সংকট কাটিয়ে ওঠা যাবে এবং এই হাই ইনফ্লেশন এটাকে দমানো যাবে সেটা না, তার সঙ্গে রাজস্ব নীতির সমন্বয় থাকতে হবে এবং তার সঙ্গে উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকতে হবে। এখন আপনি ভ্যাটের আওতা বাড়িয়ে দিলেন, আমাদের প্রক্রিয়াজাতকরণ শিল্পের যারা মালিক তারা তো তখন শিল্প পুরোদমে চালু রাখতেই পারবে না, কারণ তাদের যে প্রোডাক্ট সেটা সাধারণ মানুষ সেটা আগের মতো আর নিতে চাইবে না, কাজে দাম বেড়ে যাবে। তো এইটা তো আসলে উৎপাদনের পক্ষে কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমাদের উচিত হবে যে উৎপাদনটা কিভাবে বাড়ে সেটার দিকে আপনি যতই ব্যবস্থা নেন, মনিটারি ফিসকাল পলিসি যতই একটা পজিটিভ করেন, কিন্তু উৎপাদন বৃদ্ধির জন্য কোনো পদক্ষেপ নিলেন না, এইটাতে কোনো কাজ হবে না। উৎপাদন কম হলে খাদ্য মূল্যস্ফীতি বা অন্যান্য মূল্যস্ফীতি কমিয়ে রাখার আর কোনো বিকল্প। কাজেই আপনারা দেখেছেন যে বন্যার পরে সবকিছু জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে, কারণ উৎপাদন মার খেয়েছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, খাদ্য মূল্যস্ফীতি 14% বেড়ে গেছে। এখন আপনার সবজির দাম খুবই নেমে গেছে। কাজে একটি অংশ যখন কমে তখন কিছুটা হয়তো রিলিফ পাবে, সাধারণ ভোক্তারা কিছুটা রিলিফ পাবে এবং কিছুটা নেমে আসবে, কিন্তু অন্যদিকে চালের উৎপাদন কম হয়েছে, কাজে চালের দাম বেড়ে গেছে, কাজে মূল্যস্ফীতি যে খুব বেশি কমে আসবে সেটা না। কাজে আমাদেরকে দরকার হবে যে সামনের মৌসুম, বড় মৌসুম, সেটাকে উৎপাদন কিভাবে বাড়ানো যায় তার পদক্ষেপ নিতে হবে। কিন্তু আমরা তো দেখছি যে উপকরণ সরবরাহটা স্বাভাবিক না, অনেক ক্ষেত্রে ফার্টিলাইজারের দাম অনেক বেড়ে গেছে। কাজে আমাদের উৎপাদন যদি বাড়াতে না পারি, প্রচুর উৎপাদন না হলে চালের
আপনি কমিয়ে দিবেন বা কমিয়ে নিয়ে আসবেন, এটা সম্ভব না। আপনি শাকসবজির উৎপাদন যখন বাড়ে তখন দাম কমে, যেমন এখন দেখতেছেন যে কাজে উৎপাদনের উপর গুরুত্ব দিতে হবে, এবং সেটা যদি করেন আমার কনজিউমার যাতে উৎপাদিত পণ্য প্রচুর গ্রহণ করে সেটারও ব্যবস্থা করতে হবে। এবং এখানে যদি ভ্যাট ট্যাক্স দিয়ে যদি আপনি খুব ভারী করে ফেলেন, কনজিউমারের পকেটে তো টাকা থাকবে। কাজে এমন একটা পরিস্থিতিতে আমার মনে হয় যে সরকারের যে রাজস্ব নীতি এইটাকে ভালোভাবে পুনর্বিন্যাস করার প্রয়োজনীয়তা। জি, ডক্টর জাহাঙ্গীর আপনার কাছে আবারও আসবো। আমি জনাব মোস্তাফিজুর রহমান আপনার কাছে জানতে চাইবো যে এই যে সরবরাহ ঘাটতির কথা বলা হচ্ছে, যেটির কারণে আসলে বাজারে আমরা দেখতে পাচ্ছি পণ্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এই সরবরাহ ঘাটতি মেটানোর জন্য উৎপাদন যথেষ্ট পরিমাণে উৎপাদন করার জন্য আসলে কি করণীয় রয়েছে, সেখানে আসলে সরকারের দিক থেকে ঘাটতিটা কি দেখছেন? ধন্যবাদ। দেখুন, আপনি উৎপাদন বলতে আমরা দুইটা জায়গাকে যদি আমরা পৃথকভাবে দেখি, একটা হলো কৃষি পণ্য উৎপাদন, আরেকটা হলো আপনার শিল্পজাত পণ্যের উৎপাদন। এখন কৃষি পণ্যের উৎপাদনে আমাদের উৎপাদন বাড়াতে হবে এবং উৎপাদন খরচ কমাতে হবে, এবং শিল্পজাত পণ্যের ক্ষেত্রেও আমাদের উৎপাদন বৃদ্ধি করতে হবে এবং উৎপাদনের খরচ কমাতে হবে। এখন কৃষির ক্ষেত্রে আমরা যদি বলি যে উৎপাদনটা যেগুলো আছে এই উপকরণের খরচ কমাতে হবে এবং আধুনিক প্রযুক্তি এখানে নিয়ে আসতে হবে। সেটা হলে কি, আমরা যে রাসায়নিক সার, আমরা যে পেস্টিসাইড, সেচ যন্ত্র, এগুলো সবই কিন্তু হচ্ছে এবং সরকার ভর্তুকি দিচ্ছে। হয়তো রাসায়নিক সারে আমরা ভর্তুকি দিচ্ছি, কিন্তু তারপরেও এগুলো যখন স্থানীয় শিল্প হবে তখন এগুলো অটোমেটিক্যালি এগুলো ওই ইন্ডাস্ট্রি থেকে তারা প্রতিযোগিতামূলক বাজারে প্রতিযোগিতা করার জন্য সে প্রোডাকশন কস্ট কমানোর চেষ্টা করবে। এগুলো সরকারি নিয়ন্ত্রণের বাইরে, এগুলো বেসরকারি সেক্টরকে এখানে এই ইন্ডাস্ট্রিটাকে অ্যাট্রাকটিভ করে দিয়ে এগুলো করতে হবে, খরচ কমে যাবে, আমদানি নির্ভরশীলতা কমে যাবে। আর আমাদের শিল্পের ক্ষেত্রে যে সমস্ত ইন্ডাস্ট্রি যেগুলো আমাদের স্থানীয় শিল্প যেগুলো হয়েছে, এর মধ্যে যদি ধরুন আপনি যদি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আমরা যদি ধরি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা কাঁচামালটা 90% আমাদেরকে আমদানি করে আনতে হচ্ছে। তাহলে আপনার বাকি থাকলো কি মেশিনটাও আমাদের আমদানি করে নিয়ে আসতে হচ্ছে। এইভাবে প্রত্যেকটা শিল্পের, প্রতিটা শিল্পেরই সক্ষমতা এখানে স্বয়ংসম্পূর্ণ সেলফ ডিপেন্ডেন্সি, সেলফ সাফিসিয়েন্ট করার জন্য উদ্যোগ নিতে হবে। তাহলেই কিন্তু আপনার এই যেগুলো স্থানীয় শিল্প কমে যায়। আর কোনো সেক্টরে যেখানে আমাদের আমদানির বিকল্প পণ্য এখানে উৎপাদন করা সম্ভব, সেই ইন্ডাস্ট্রিকে অ্যাট্রাকটিভ করে দিতে হবে, যাতে এখানে বিনিয়োগকারীরা তার বিনিয়োগকে নিরাপদ, আমাদের প্রয়োজনীয় সেক্টরগুলো আমাদের নিজস্ব শিল্প কলকারখানা গড়ে ওঠে। এটাই হলো আপনার মোটা দাগে। আর ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট, যেহেতু ফান্ড অর্থটাকে ক্রয় করে লোনের কারণে আমাদের কস্ট অফ ক্যাপিটাল যদি বেড়ে যায়, এখন ধরুন 13%, 14%, 16% রেট অফ ইন্টারেস্টে আমরা যদি কোনো টাকা যদি বরোইং করি, সেটা কিন্তু দীর্ঘমেয়াদী কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা প্রিয়, মানে এর বিনিয়োগ অর্থ আসতে অনেক সময় লাগবে। যদি আগে আসতো, এটা পে ব্যাক পিরিয়ড যদি আপনার 5 বছর হইতো, আপনার এই মুদ্রার মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে, কস্ট অফ ক্যাপিটাল বৃদ্ধি করার কারণে আপনার এটা পে ব্যাক পিরিয়ড চলে যাবে 10 বছরে, যেটা একটা দীর্ঘমেয়াদী আপনার একটা অসুবিধায় শিল্প সম্প্রসারণে একটা বাধা হবে, এবং সেখানেও আবার নন পারফর্মিং লোন কিন্তু আরো বেড়ে যাবে, টাকা তারা পরিশোধ করতে পারবে না। তাই আমি বলি আমাদের অর্থনীতির যে প্রধান 3টি ভিত্তি, একটা হলো কৃষি, শিল্প এবং সেবা। আমাদের কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করে শিল্পর দ্বারা সেবা খাতে যেতে হবে, কিন্তু আমরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হতে পারি নাই, আমাদের শিল্পটা আমাদের সম্প্রসারিত হয় নাই, আমরা সেবা খাতের দিকে যাচ্ছি। এটা কিন্তু ধারাবাহিকতা নষ্ট হচ্ছে। যারা অর্থনীতিবিদ যারা আছেন, তারা বোদ্ধা যারা, তারা কিন্তু এটা সুস্পষ্টভাবে বুঝবে যে আপনি একটার পর একটা ধরতে হবে। কৃষি অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ না করে
আপনি ইন্ডাস্ট্রিকে বাইপাস করে সেবা খাতে আমাদের প্রবৃদ্ধি বেড়ে যাচ্ছে, এটা কিন্তু ভালো লক্ষণ না। আমাদেরকে ইন্ডাস্ট্রিকে আগে দাঁড়াতে হবে। দেখুন দিন আগে তো তিনি কিন্তু জি ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনাকে আসলে আমরা সংযোগটি হারিয়ে ফেলেছি। আমরা আবারও আসবো আপনার কাছে। আমি এই মুহূর্তে ডক্টর জাহাঙ্গীর আপনার কাছে যেতে চাই। এই যে গতকাল আসলে বিবিএস এর যে তথ্য প্রকাশ করা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে শিল্পের যে উৎপাদন খাতে যেই প্রবৃদ্ধি সেটি কিন্তু অনেকটা কমে এসে মাত্র 15% নেমে এসেছে, যেটি আসলে এক সময় এটা শতভাগ প্রবৃদ্ধি হতো এই উৎপাদনশীল খাতে। উৎপাদনশীল খাতে প্রবৃদ্ধি কমে আসা এবং সেবা খাতে এত প্রবৃদ্ধি বেড়ে যাওয়া, এটি আসলে আমাদের অর্থনীতির জন্য আপনি কি মনে করেন? এটি কি আমাদের অর্থনীতির জন্য ভালো হচ্ছে? দেখেন, উৎপাদনশীল খাতে যদি প্রবৃদ্ধি বেশি হয় তাহলে তার কন্ট্রিবিউশন জিডিপিতে তার কন্ট্রিবিউশন। এখন আমরা দেখছি যে লাগাতার কৃষি খাতে জিডিপির প্রবৃদ্ধি কমে আসছে। তার মানে জিডিপি কৃষি খাতে যে প্রবৃদ্ধির হার সেটা কমে আসছে। প্রবৃদ্ধির হার যখন কমে যায় তখন তার মূল জিডিপিতে তার হিস্সা, তার অংশ কমে যায়। সেটা কৃষিতে হচ্ছে। শিল্পে একই বিষয়ের পুনরাবৃত্তি হচ্ছে, যেখানে শিল্পে সাধারণত দেখা যায় যে শিল্পের প্রবৃদ্ধি একটু কম আর কৃষিতে একটু প্রবৃদ্ধি কম, সুতরাং কৃষি খাতে যে কন্ট্রিবিউশনটা সেটা ডিক্লাইন করে, কিন্তু শিল্পে সেটা বাড়ে। শিল্পে যদি ভারী শিল্প হয় এবং শিল্পটা যদি সমৃদ্ধ হয় তখন কৃষি থেকে শিল্পে লোক স্থানান্তরিত হবে এবং এখানে ওয়েজ রেট হাই, সুতরাং সাধারণ মানুষের অবস্থা ভালো হবে। কিন্তু আমাদের যেটা হইতেছে, কৃষিকে বাইপাস করে, শিল্পকে বাইপাস করে আমাদের সার্ভিস সেক্টরে প্রবৃদ্ধি বাড়ছে। তার অর্থ হলো যে কম বিনিয়োগের জায়গা যেগুলো আছে, যেমন ধরেন রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে বাইক টাইক ইত্যাদি চালানো, তারপর আপনার ছোট ছোট দোকান দেয়া, আপনার রেস্টুরেন্টে কর্মচারীর সংখ্যা বৃদ্ধি হয়, যেটা কম বেতনের কাজ যেটা, সেইগুলো সম্প্রসারিত হচ্ছে। তাতে করে বোঝা যায় যে অর্থনীতি যে খুব সম্প্রসারিত হচ্ছে তা না। আপনার যখন কম মজুরির কাজ যখন বেড়ে যায় তখন সাধারণ মানুষের জীবনযাত্রার মান বাড়ে না। যখন হেভি ইন্ডাস্ট্রি বাড়ে এবং ইন্ডাস্ট্রি যখন খুব ভালো করে ডেভেলপ করে তখন ওয়েজ রেট অনেক বাড়ে এবং তখন সাধারণ মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। তো এই মূল জিনিসটা আমাদের হচ্ছে না, এটা একটা শঙ্কার কারণ হলো যে গত কয়েক বছর ধরে না কৃষিতে না শিল্পে আমার বিনিয়োগ হচ্ছে। এখন আপনি যদি ভেরি হাই রেট যদি আপনি ইন্টারেস্টেড করেন তাহলে তো সেখানে মানুষ টাকা নিতে চাইবে না এবং বিনিয়োগ করতে চাইবে। বিনিয়োগ যদি না করে তাহলে চাকরি সৃষ্টি হবে না প্রাইভেট সেক্টরে, এবং সেটা যদি না হয় তাহলে প্রোডাকশন বাড়বে না। প্রোডাকশন যদি না বাড়ে তার যে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। তো এই একটা অসুবিধার মধ্যে, একটা দুষ্ট চক্রের মধ্যে আমরা পড়ে আছি। কাজে এটা থেকে আমাদের উদ্ধার করতে, আমরা বলি না যে সেবা খাতে প্রবৃদ্ধি বাড়ুক, এটা আমরা চাই, সেবা খাতে প্রবৃদ্ধি চাই, কিন্তু তার সঙ্গে আমরা শিল্পে প্রবৃদ্ধি বেশি চাই এবং হেভি ইন্ডাস্ট্রি গড়ে ওঠা এবং ইন্ডাস্ট্রিকে সহায়তা করা, এইটা আমরা চাই। তাতে করে মানসম্পন্ন উৎপাদিত পণ্য সৃষ্টি হবে এবং মানসম্পন্ন কাজ কর্ম সৃষ্টি হবে এবং মানুষের ওয়েজ রেট, সাধারণ ওয়েজ রেট এটা বৃদ্ধি পাবে। কাজে অর্থনীতিকে আমাদেরকে সঠিক পথে দিক নির্দেশনা দেওয়া উচিত এবং বর্তমান সরকারে অনেকেই অর্থনীতিবিদ আছেন, কিন্তু অর্থনীতিবিদ থাকলে তো হবে না, তাদের চিন্তাকে সুস্থ এবং সুন্দরভাবে কাজে লাগাতে হবে এবং সেটা যদি তারা লাগায় নিশ্চয়ই অদূর ভবিষ্যতে আমরা একটা ভালো পথে হয়তো
চলতে জি ডক্টর জাহাঙ্গীর অনেক ধন্যবাদ। আমরা শেষ করব ছোট ছোট করে দুজনের কাছ থেকে জানতে চাইবো। সেটি হচ্ছে প্রথমে আপনার কাছেই জানতে চাই যে আমরা সবসময় দেখি যে আমাদের আসলে তথ্যের একটি ঘাটতি থাকার কারণে চাহিদা এবং বিশেষ করে কৃষি পণ্যের ক্ষেত্রে, খাদ্য পণ্যের ক্ষেত্রে আমাদের তথ্যের একটা বড় ঘাটতি। কত উৎপাদন হচ্ছে, আমাদের ডিমান্ড কত, এই জায়গাটাতে একটা মিসম্যাচ থাকে, যেই কারণে আমরা বুঝতে পারি না। দেখা যায় আমাদের উৎপাদন ঠিক আছে, সরকার বলছে আমাদের উদ্বৃত্ত উৎপাদন হয়েছে, কিন্তু বাজারে ঘাটতি দেখা যাচ্ছে। এই যে তথ্যের ঘাটতি এত বছর ধরে আমরা দেখেছি, তথ্যের গরমিল, সেই জায়গাটাতে এখন একটা ভালো সময় কিনা এই তথ্য, সঠিক তথ্য দেওয়া, এবং সেটি আসলে কতটা গুরুত্বপূর্ণ, আমি দুজনের কাছে ছোট করে জানতে চাইব। প্রথমে ডক্টর জাহাঙ্গীর। দেখো, তথ্যের ঘাটতি সম্পর্কে আমরা অনেক আগে থেকেই বলছি। বিশেষ করে যারা কৃষি বিভাগ যখন খাদ্যশস্যের উৎপাদন এবং অন্যান্য শস্যের উৎপাদনের কথা বলে, আমরা মনে করি যে অনেক ক্ষেত্রে তাদের যেই এস্টিমেট দেয় সেটা অতি মূল্যায়িত, এবং অনেক সময় যখন এই স্ফীত যেই এস্টিমেট, এটা অনেক সময় ধরা পড়ে যখন আমাদের বিবিএস যখন তাদের তথ্য প্রদান করে, এবং দেখা যায় যে বিবিএস এর তথ্যে কৃষি বিভাগ যেই তথ্য দেয় তার চাইতে বিবিএস এর তথ্য অনেক কম। তা এখানে একটি বিষয় ধরা যায় যে বিবিএস কি সময় মতো দিচ্ছে, সে কবে আমাদের আউশ উৎপাদন হয়েছে, আমন উৎপাদন হয়েছে, তা এখন পর্যন্ত তো বিবিএস এর তথ্য আমরা পাই না। কিন্তু আমাদের কৃষি বিভাগ যে তথ্য দিয়েছে এটা তো অনেক বেশি। এত বেশি যদি উৎপাদন হয় তাহলে এখন তো চালের দাম এত বেশি হওয়ার কথা না। উৎপাদন মৌসুমে চালের দাম কমে যায়। যখন উৎপাদন পর্যাপ্ত হয় এবং যখন পর্যাপ্ত আপনার বাজারজাত উদ্বৃত্ত থাকে, তখন কোনো অবস্থাতেই দাম বাড়তে পারে না। এবং যতই মজুত করা হোক, তারপরেও যদি বাজারে প্রচুর চালের সরবরাহ থাকে কৃষকের পর্যায় থেকে, তাহলে দাম এত বাড়তে পারে না। দাম তখনই বাড়ে যখন উৎপাদনটা কম হয়। তখন আমাদের যে ব্যবসায়ীরা তারা সেখানে আসলে অতি মুনাফা নেওয়ার জন্য প্রচেষ্টা চালাতে পারে, মজুত করে রাখতে পারে, বাজারে চাল সরবরাহ কম হতে পারে, যে কারণে এখন চালের দাম দ্রুত বাড়ছে। আরো যেমন আমার মৎস্য পশু সম্পদ এসব ক্ষেত্র যেই আপনার উৎপাদনের যে প্রবৃদ্ধির হার ধরা হয়, এইটা সাংঘাতিক বেশি, যেটা অ্যাচিভ করা খুবই দুষ্কর। কিন্তু যেখানে আমাদের যত জনপ্রতি যে প্রাপ্যতা, উৎপাদন থেকে যে প্রাপ্যতা আমাদের কৃষি বিভিন্ন সেক্টর থেকে যেটা দিচ্ছে, সেটার সঙ্গে আমাদের যে বিবিএস যে তথ্য দেন জনপ্রতি যে কনজাম্পশন, যে ভোগ, সেটা অনেক কম, অর্ধেকের চাইতে কম। এই দুটো সেক্টর থেকে যখন তুলনা করা হয়, তখনই দেখা যায় অনেক বেশি অসামঞ্জস্য উৎপাদন। কাজে আমরা চাই যে এই ক্ষেত্রে একটা সঠিক মূল্যায়ন হোক, এবং তার ভিত্তিতে যে প্রকৃত উৎপাদনটা কি এটা জানতে পারে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর। আমি একটু ডক্টর জনাব মুস্তাফিজুর রহমান আপনার কাছ থেকে শুনতে চাই এই বিষয়ে। জনাব মুস্তাফিজুর রহমান শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে, এখন শুনতে পাচ্ছি। জি জি বলুন। এই যে আমাদের যে তথ্যের যে ঘাটতি উৎপাদন এবং সরবরাহের ক্ষেত্রে এক এক বিভাগ দেখা যায় এক এক ধরনের, বিবিএস এক ধরনের তথ্য দিচ্ছে, মন্ত্রণালয়গুলো এক ধরনের তথ্য দিচ্ছে, এবং যে কারণে বাজারে সেটির আসলে কোনো সামঞ্জস্যতা খুঁজে পাওয়া যাচ্ছে না, বাজারে ঘাটতি হচ্ছে। এটি সমাধানের জন্য কি করা উচিত? এটা সমাধানের উপায় হলো, প্রথমত হলো যে তথ্য যদি সঠিক না থাকে তাহলে সিদ্ধান্তটাও ভুল হবে। আপনার রাইট ইনফরমেশন থেকে রাইট ডিসিশন নেওয়া যায়। আর এবার আপনার অর্থনীতিতে যে দুইজন বিজ্ঞানী নোবেল পেয়েছে, তারা কিন্তু নোবেল পাইছেই হলো অর্থনীতিতে, যে কমনওয়েলথের শাসিত দেশগুলোর মধ্যে যে সমস্ত দেশ অর্থনীতিতে এগিয়ে গেছে, তাদের অন্যতম প্রধান কারণ ছিল হলো তাদের প্রতিষ্ঠানগুলো, ইনস্টিটিউটগুলো, কমিশনগুলো কাজ করতে পারছে। এটা হলো রাজনৈতিক ইচ্ছার ব্যাপার, এবং রাজনৈতিক নেতাদের অতিমাত্রায় প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করার কারণে এই সমস্ত তথ্য
ডেমোক্রেটিক প্র্যাকটিস এবং একটা কমিটেড পলিটিক্যাল লিডার যখন রাষ্ট্রের দায়িত্বে আসবে, তখন তিনি প্রতিষ্ঠানগুলোকে যখন সঠিক করবে, তখন কিন্তু আপনার রাইট ইনফরমেশন থেকে রাইট ডিসিশন নেবে এবং দেশ ধীরে ধীরে এগিয়ে যাবে। আমাদের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স একটা ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান, তাদের তথ্য অন্যের দ্বারা প্রভাবিত হবার কোনো কারণ নেই। তবে এখানে আরো আন্তর্জাতিক সংস্থা যেগুলো আমাদের দেশ নিয়ে জরিপ করেছে, ওয়ার্ল্ড ব্যাংকের জরিপ আসছে আমাদের জিডিপি নিয়ে, এবং আমাদের সরকারের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয় থেকে জিডিপির প্রবৃদ্ধির হার তারা পূর্বাভাস করেছে। তার মধ্যে আপনার পার্থক্য আমরা দেখেছি। একজন বলেছে এটা 7.5% হবে, আর একজন বলেছে এটা 6 দশমিক কিছু হবে। কিন্তু তারপরেও এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, কাছাকাছি আছে, পার্থক্য আছে। তাই আমি বলবো যে এটা সম্পূর্ণ যে গবেষণা আছে তাদেরকে ভাবে কাজ জি বিলাস ডেটা ক্র্যান্সিং করে তথ্যকে বিভ্রান্ত করে জনগণকে বিভ্রান্ত করার এই কৌশল রাজনৈতিক নেতাদের পরিহার করতে হবে। তাহলেই সঠিক তথ্য থেকে তারা ঘোষণা করছে যে এটা আমাদের কি করা উচিত। জি অবশ্যই, অসংখ্য ধন্যবাদ জনাব মোস্তাফিজুর রহমান এবং জনাব জাহাঙ্গীর আলম আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম কৃষি, খাদ্য এবং কৃষি উৎপাদন, খাদ্যের ভ্যাট বৃদ্ধির প্রভাব সহ খাদ্যের যে কৃষি খাতের নানান বিষয় নিয়ে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত ছিলেন। এই মুহূর্তে সময় হয়েছে বিরতির, ফিরবো শেয়ার বাজার ও আপডেট সহ ব্যবসা বাণিজ্যের আরও খবর নিয়ে। সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। গেল এক দশকে প্রবৃদ্ধি কমেছে উৎপাদনশীল খাতে, প্রভাব বেড়েছে সেবা খাতের। 2013 সাল পর্যন্ত উৎপাদনশীল প্রতিষ্ঠানের সংখ্যা দ্বিগুণ হলেও 2024 সালে এই খাতের প্রবৃদ্ধি নেমে আসে মাত্র 15%। চতুর্থ জাতীয় অর্থনৈতিক শুমারিতে উঠে এসেছে এসব তথ্য। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিসিএস অডিটোরিয়ামে এই শুমারির প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এবার শুমারির আওতায় ছিল প্রায় 1,19,00,000 প্রতিষ্ঠান। অর্থনীতির কাঠামোগত পরিবর্তন ও অবস্থা নিরূপণে প্রতি 10 বছর পর পর শুমারি করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। বুধবার প্রতিষ্ঠানটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো চতুর্থ জাতীয় অর্থনৈতিক শুমারি 2024-এর প্রতিবেদন। এবারের শুমারির আওতায় আনা হয়েছে স্থায়ী, অস্থায়ী প্রতিষ্ঠান এবং আর্থিক কর্মকাণ্ডে যুক্ত প্রতিটি খানা। জরিপ বলছে এসব খাতে প্রবৃদ্ধির হার বেড়েছে 77%। প্রতিবেদন বলছে এক দশকের ব্যবধানে দেশের উৎপাদনশীল খাতে কমেছে প্রবৃদ্ধি। 2003 থেকে 2013 সাল পর্যন্ত এ খাতের প্রতিষ্ঠান বা ইউনিট 100%-এর বেশি বাড়লেও 2013 থেকে 24 সাল পর্যন্ত এ খাতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 15.39%। বিপরীতে বেড়েছে সেবা খাতের প্রবৃদ্ধি। বক্তারা বলছেন তথ্যের ভুল ও রাজনীতিকরণ নিয়ে বিভ্রান্তি আছে অর্থনীতিতে, যা দূর করার ভালো সময় এখনই। আমরা এখানে ইনক্রিজটা আমরা দেখতে পাচ্ছি এখানে 15%, এটা 2013 থেকে 24, যেটা এর আগের যদি আমরা 2013 যদি ইনক্রিজ আমরা দেখি যে ম্যানুফ্যাকচারিং, তাহলে 100.41% ইনক্রিজ ছিল। হয়তো পলিটিক্যালি কিছু ডেটা ম্যানিপুলেট করা হয়েছে। তো এই কনটেক্সটে আমার মনে হয় দিস ইজ দ্য অপরচুনিটি ফর বিবিএস টু এস্টাবলিশ যে আমরা এখানে ভালো তথ্য দিয়েছি, এটা ভেরিফায়েবল, এটাকে ভ্যালিডেট করা যাবে। এ সময় পরিকল্পনা উপদেষ্টা জানালেন, দেশের অর্থনীতি থেকে গেল 1.5 দশকে চলে গেছে হাজার হাজার কোটি টাকা। ঋণ নেওয়া হয়েছে ভুইফোড প্রতিষ্ঠানের নামে। ভুইফোড, রাতারাতি ধনী হওয়া প্রতিষ্ঠান, নতুন নতুন অসংখ্য অগণিত নতুন নতুন ব্যাংক, এগুলো টাকা কোথায় চলে গেছে কেউ জানে না। এ সময় গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে সমন্বিত পদক্ষেপের পরামর্শ দেন পরিকল্পনা উপদেষ্টা। ওয়ালেদ সাকিব, নিউজ 24, ঢাকা। অর্থনীতি ও বিনিয়োগের অনিশ্চয়তা কাটাতে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে, এমনটা মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি বলছে, রাজনৈতিক প্রতিশ্রুতি ছাড়া শক্তিশালী স্বার্থান্বেষী মহলকে মোকাবেলা করে ব্যাংক খাত সংস্কার সম্ভব নয়। সংস্থাটি বলছে, অন্তর্বর্তী সরকারের 6 মাসেও ব্যবসা বাণিজ্যে গতি ফেরেনি, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না আসায় জনজীবনেও ফেরেনি স্বস্তি। রাজস্ব আদায়ে ধীরগতি, বাজেট ঘাটতি, বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নির্ভরতা, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং কর্মসংস্থানের অভাবে বেশ কয়েক বছর ধরে ধুঁকছে দেশের অর্থনীতি।
জুলাই বিপ্লবে পট পরিবর্তন হলেও ব্যবসা বাণিজ্যে আসেনি গতি। অন্তর্বর্তী সরকারের ৬ মাস পরও জনজীবনে আসেনি স্বস্তি। বাংলাদেশ অর্থনীতি ২০২৪-২৫ সংকটময় সময়ে প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজস্ব আহরণের প্রবৃদ্ধিটা আমরা দেখছি যে প্রবৃদ্ধিটা মাত্র এই ২০২৫ সালে ৩.৭% হয়েছে, যেটা কিনা আগের বছরে এই সময়ে ১৭% উপরে ছিল। সিপিডি বলছে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ঋণ খেলাপের পরিমাণ জাতীয় বাজেটের শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দের চেয়ে ২.৭% বেশি। রাজনৈতিক প্রতিশ্রুতি ছাড়া শক্তিশালী স্বার্থান্বেষী মহলকে মোকাবেলা করে ব্যাংক খাতের সংস্কার করা সম্ভব নয়। সরকার ট্যাক্স পান, রাজস্ব পান হলো 8.2% জিডিপি। জনগণকে 8.2% দেয়, জনগণ তো তার থেকে অনেক বেশি দেয়। আমাদের যত জায়গা থেকে ভ্যাট কালেকশন করা হয় তার কত পার্সেন্ট জায়গা থেকে সরকার পেয়ে থাকেন? তাহলে তো এইসব জায়গাগুলোতে হাত দেওয়ার বড় ধরনের দরকার ছিল। রাজনৈতিক সংস্কার না হলে অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়। তাই দ্রুত সময়ে নির্বাচনের পরিবেশ তৈরির তাগিদ দেন গবেষকরা। এতে অর্থনীতি ও বিনিয়োগে অনিশ্চয়তা কেটে যাবে বলে মনে করে সিপিডি। তোমার অন্তর্বর্তীকালীন সরকার অনেক ধরনের সংস্কার প্রস্তাবনা, কার্যক্রম না, অনেক প্রস্তাব মানে কমিশন করেছেন, সেগুলো প্রস্তাব আসছে। এগুলো কিন্তু ওনারা বাস্তবায়ন করবেন না, এগুলো বাস্তবায়ন করবেন নির্বাচিত সরকার। সেই জন্য নির্বাচন ছাড়া উপায় নেই এবং এটা সবার সাথে আমরা বলছি যে নির্বাচন এবং সেই নির্বাচনের পরিবেশটা যত দ্রুত সৃষ্টি করা যায় তত তাড়াতাড়ি ভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। বাজার নিয়ন্ত্রণে পণ্য সরবরাহ ও দামের কারসাজির পেছনে থাকা প্রভাবশালী খেলোয়াড়দের নজরদারির আওতায় আনার সুপারিশ করেছে সিপিডি। অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ভারসাম্যমূলক। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। এবারে শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের খবর জানাতে আমরা সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। ইতিবাচক ধারায় লেনদেন চলছে। আমরা দেখতে পাচ্ছি ডিএসসি প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স 2.44 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5114 পয়েন্টে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স যদিও কিছুটা কমেছে, অবস্থান করছে 1136 পয়েন্টে। ডিএস 30 বেড়েছে 6.35 পয়েন্ট, অবস্থান 1903 পয়েন্ট। এবং এখন পর্যন্ত যদি আমরা লেনদেনের পরিমাণ দেখি 2893 মিলিয়ন টাকা, অর্থাৎ 290 কোটি টাকা প্রায় লেনদেন হয়েছে এবং লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 116টির, কমেছে 200টির এবং অপরিবর্তিত আছে 79টি কোম্পানির শেয়ারের দর। এবারে জানাবো মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রার বিনিময় মূল্য আমরা দেখতে পাচ্ছি মার্কিন ডলার কেনা হচ্ছে 121 টাকায়, বিক্রি 122 ইউরো, 125 টাকায় কিনে 130 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 150, বিক্রি 155। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে 17 টাকা 30 পয়সায় বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 50 পয়সা, বিক্রয় 33 টাকা 30 পয়সা। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 35, বিক্রয় 1 টাকা 45 পয়সা। স্বর্ণের দরদাম জানাবো। 22 ক্যারেট স্বর্ণ প্রতি ভরির দাম পড়ছে 1,43,000 টাকা, প্রায় 21 ক্যারেটের দাম পড়ছে 1,36,305 টাকা। 18 ক্যারেট 1,16,826 এবং সনাতন স্বর্ণ বিক্রি হচ্ছে 96,000 টাকার কিছু বেশি। রূপার দরদাম জানাচ্ছি। 22 ক্যারেট রূপার প্রতি ভরির দাম 2578 টাকা, 21 ক্যারেটের দাম পড়ছে 2449, 18 ক্যারেট কিনতে গুনতে হবে 2111 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1586 টাকায়। দর্শক, সময় হয়েছে আরও একটি বিরতির। ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। চাহিদা ও লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি আলু চাষ করে বিপাকে পড়েছেন কুড়িগ্রামের কৃষকরা। বাজার মূল্য কমে যাওয়ায় উৎপাদন খরচের অর্ধেক দামে বিক্রি হচ্ছে আলু। এই পরিস্থিতিতে আলু রপ্তানির সুযোগ তৈরি হওয়ায় লোকসান কমাতে পেরে খুশি কৃষক। হুমায়ুন কবির সূর্যর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় ৭,৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি সম্প্রসারণ বিভাগ। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উৎপাদন হয়েছে ৯,০০০ হেক্টর জমিতে। চাহিদার তুলনায় বেশি আলু চাষ হওয়ায় দরপতনে লোকসানের মুখোমুখি কৃষক।
উৎপাদন খরচ কেজিতে 15 টাকা হলেও 10 থেকে 12 টাকা কেজিতে আলু কিনছেন পাইকাররা। উৎপাদন খরচ না ওঠায় জমিতেই আলু ফেলে রাখছেন কৃষক। কুড়িগ্রামে গতবারের তুলনায় অনেক বেশি আলু চাষ হয়েছে, এই কারণে আলুর বাজার কুড়িগ্রামে প্রচুর কম এবং সারা বাংলাদেশে আলুর বাজার কম। আমাদের এখানে ভূমি হলো 30 শতক, খরচ গেছে প্রায় 40,000, এমন অর্ধেক টাকায় উঠতেছে না। এ পরিস্থিতিতে মালয়েশিয়া ও নেপালে আলু রপ্তানির কারণে দাম সামান্য বেশি পাওয়ায় কিছুটা স্বস্তিতে কৃষক। লাভ না হলেও কিছুটা লোকসান কমাতে পেরে খুশি তারা। এখন আবার আলুটা বিদেশে কিছু রপ্তানি হচ্ছে বিদায় কৃষকের বুকে আশার সঞ্চার জেগেছে। এভাবে যদি আগাম আলুগুলো যদি বাইরে রপ্তানি হয় তাহলে কৃষক হয়তো বা কিছু পয়সা পাবে। 26 জানুয়ারি থেকে আলু রপ্তানি শুরু হয়েছে। আমার এক লোক আছে, এক বন্ধু মানুষ, তার সঙ্গে যোগাযোগ করে আমাদের 3 ট্রাক গেছে, এখনো আর কি আজকেও 2 ট্রাক লোড হবে। এই সাদা আলুটা যদি ইম্পোর্টে না যেত তাহলে মনে করো যে জমিতে চাষ দিয়ে অন্য কৃষক আবাদ করতো। দাম বাড়াতে সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে আলু চাষে আগ্রহ হারাবেন কৃষক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। অবৈধ অভিবাসী ধরতে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে অভিযান। আটক আতঙ্কে বাংলাদেশিরাও। ধরা পড়লেই জেল, ফেরত যেতে হবে নিজ দেশে। বৈধতার কাগজ না থাকলে সন্তানের সাথে হবে বাবা মায়ের বিচ্ছেদ। ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে কাজ করছে বাংলাদেশি কমিউনিটি। আতঙ্কিত না হয়ে আইনি পরামর্শ নেয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। কিছুটা ভীতিকর পরিস্থিতির জন্ম হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মাঝে। অবৈধ নাগরিকদের বিরুদ্ধে এই অভিযানের বিশেষ প্রভাব পড়েছে দেশটিতে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের। এখন যে পরিস্থিতি চলছে সেটা নিয়ে অনেকের মধ্যে অনেক আশঙ্কা দেখছি, বিশেষ করে আমাদের কমিউনিটির মধ্যে। নতুন যা কিছু হচ্ছে, নতুন সরকার চিন্তা ভাবনা আমাদেরকে ওনাদের রুলসগুলো ফলো করলে আই হোপ কোনো ধরনের অকারেন্স হবে না। এ সময় ভয় পাওয়া যথেষ্ট নয়, এজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ হওয়া, কর্মশালা ও গোলটেবিল আলোচনা, পরিবারগুলোকে তথ্য দিয়ে সমৃদ্ধ করতে হবে। বাংলাদেশে আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের এক বৈঠকে এসব কথা জানালেন মার্কিন এই কংগ্রেসম্যান। তিনি এ সময় এই অভিযানের ব্যাপারে বিশেষ দিক নির্দেশনা এবং সতর্ক থাকার পরামর্শ দেন। অভিযানে আসা কেউ দরজা নক করলে আপনারা দরজা খুলবেন না, যদি না কোনো বিচারকের স্বাক্ষরিত ওয়ারেন্ট থাকে। অভিযানে আসে কেউ আপনার দরজা ভাঙতে পারবে না যদি আপনি অপরাধী না হন। যদি আপনি অবৈধ অভিবাসী হন তাহলে এমন একজন আমেরিকান নাগরিককে খুঁজে নিন যিনি আপনার সন্তানকে স্কুলে নিয়ে যেতে পারবেন। এখনই সচেতনতা তৈরি এবং একসাথে কাজ করবার সময়। ভয় না পেয়ে অধিকার রক্ষা এবং নিরাপদ থাকার জন্য প্রস্তুতি নিন। নিউ ইয়র্কে বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ বাংলাদেশি অভিবাসীদের যে কোনো ধরনের সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের নির্বাচিত সরকার এই অভিযানকে অনেক বাংলাদেশি স্বাগত জানিয়েছে। ইলিগাল মানুষ কাম করতেছে আস্থা সারা আমেরিকার, আর লিগাল মানুষের ঘুরতে ঘুরতে কাম পায় না, এটা লাগে তার পদক্ষেপটা খারাপ না। এই অভিযানে আসলে আমি বলতে চাই যে এটা যেন প্রপার ওয়েতে হয়, কেউ যেন সাফার না করে। একসাথে যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যের এ পর্যন্ত এই অভিযানে কয়েকশো মানুষের আটকের খবর পাওয়া গেছে, যাদের অধিকাংশকেই বিশেষ বিমানের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আরিফুর রহমান, নিউজ 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।